বলে গেছেন উপনিষদ, আরাম নাহি অল্পে, বাড়িশুদ্ধ সবার আমোদ শিবরামের গল্পে। নমস্কার, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের সকল শ্রোতাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাহিত্য বিষয়ক অনুষ্ঠান প্রান্তিক। আমাদের আজকের যে আলোচনার বিষয় তা হল শিবরাম চক্রবর্তী। বাংলা রসসাহিত্য তৈরি করতে শিবরাম চক্রবর্তীর যে ভূমিকা, আমাদের আলোচনা সেই আবর্তের মধ্যেই থাকবে। অনুষ্ঠানের শুরুতেই আলাপ করিয়ে দিই, আমাদের সঙ্গে রয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, কলা ও বাণিজ্য অনুষদের ডিন ডক্টর সৌরেন বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আপনাকে স্বাগত। এবং সঙ্গে রয়েছি আমি, ডক্টর সুস্মিতা সোম। শুরুতেই আমি সৌরেনবাবুর কাছে আসছি। বাংলা সাহিত্য রসধারার সূচনা পথটা যদি আপনার কাছ থেকে একটু শুনতে পাই। আসলে বাংলা সাহিত্যের রসধারার কথা যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের পিছন দিকে একটু তাকাতেই হয়। রসের যে প্রবাহ, এই সপ্রাণ প্রবাহ একটা সময় দেখা যাচ্ছে যে হাস্যরস কেন্দ্রিক হয়ে উঠছে। এখানে কিছুটা ভাঁড়ামি, কিছুটা স্থূল রস আমাদের দেশে ছিল। মূলত যে পাশ্চাত্য সাহিত্য সংস্কৃতির অভিঘাতে একটা সময়, ঔপনিবেশিক সময় মূলত, এখানে একটু সূক্ষ্ম রুচি সম্পন্ন রসের প্রবাহ আমরা পাচ্ছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পরবর্তীকালে আসছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, আসছেন রাজশেখর বসু, এরা সকলেই এই রসসাহিত্যকে নিয়ে আসছেন। এই বিষয়ে আপনিও আলোকপাত করতে পারেন, আপনিও গৌড় মহাবিদ্যালয়ের অধ্যাপিকা। হ্যাঁ সৌরেনবাবু, আপনি ঠিকই বলেছেন। আমরা একটু আশ্চর্য হয়েই দেখব যে পাশ্চাত্য সাহিত্যের সংস্পর্শে যখন আমাদের এই সাহিত্য ধারাটা একটু উন্নত হয়ে উঠছে, যেটা তুমি বলছো সূক্ষ্ম রুচির আমরা পরিচয় পাচ্ছি। যদি হাস্যরসের নানা বিভাজন থাকে, তার মধ্যেও কিন্তু সুকুমার রায়ের যে হাস্যরস, তার ধারাটা একটু আলাদা। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় বলছেন অদ্ভুত রস, সুকুমার রায় বলছেন খেয়াল রস। এরকম বিভিন্ন ধরনের হাতে আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর আসছেন, নানান রকমের তারা কিন্তু হাস্যরসের বিভিন্ন ধারা নিয়ে আসছেন। তার মধ্যেও কিন্তু আমাদের শিবরাম চক্রবর্তীর এই দিকটাও কিন্তু আমরা উল্লেখ করতে পারি, অন্যরকম ভাবে আমাদের সামনে ধরা পড়েছে। কাজেই শিবরাম চক্রবর্তী, আমরা জানি যে চাঁচলের একটি বিশেষ অঞ্চল মালদহ জেলার, সেই চাঁচলে তার জন্ম। সেখান থেকে তিনি যখন বড় হচ্ছেন জমিদার বাড়ির একটি সংস্পর্শে থেকে, এবং দেশবন্ধু চিত্তরঞ্জনের সঙ্গে তিনি কলকাতায় চলে আসছেন, সমকালীন সময়ে স্বাধীনতা আন্দোলনে যোগ দিচ্ছেন, কারাবরণ করছেন। এই যে শিবরাম চক্রবর্তী হকারি করছেন, একসময় রাস্তা ফুটপাতে থাকছেন, জলসত্রের মতো অন্নসত্র খাচ্ছেন, সেইরমভাবে বড় হতে হতে সন্ধেবেলা আবার পত্রিকা অফিসে গিয়ে বসছেন, সেখানে সাহিত্য আলোচনা করছেন সমকালীন সময়ে বিখ্যাত মানুষদের সঙ্গে, এবং পত্রপত্রিকা সম্পাদনার ক্ষেত্রেও তার অবদান আমরা লক্ষ্য করছি। দেখা যাচ্ছে এই সময় তিনি প্রবন্ধ জাতীয় রচনা লিখছেন, তিনি লিখছেন কবিতা, কাব্যগ্রন্থ রয়েছে তার, মানুষ চুম্বনের মতো কাব্যগ্রন্থ রয়েছে। এবং যদি আমি একটু থামাই, যদি বলি এইখান থেকে কি তিনি জীবন রসসুধা সঞ্চয় করে নিচ্ছেন? একদমই তাই। যে এই যে জীবন বোধ তৈরি হওয়া, একদম বোহেমিয়ানিজমের সূত্রপাত হচ্ছে তার জীবনে। এবং সবথেকে বড় কথা, তিনি শরৎচন্দ্রের একটি নাটক দেনা পাওনা, তার নামকরণ শিবরাম চক্রবর্তী নিজে করেছিলেন, ষোড়শী নাম দিয়েছিলেন। সেই নাটকের নাট্যরূপ দেওয়া সত্ত্বেও তার নাম কোথাও ছিল না। পরবর্তীকালে তিনি লিখছেন যে নাটকের টকে আর আমি যাইনি। কাজে এই যে যন্ত্রণা, এবং তার যে দুটি নাটক যখন তারা কথা বলবে এবং চাকার নিচে, এখানেও দেখা যাচ্ছে একজন তরুণ নাট্যকার সে উপযুক্ত মর্যাদা পাচ্ছে না, যেটা শিবরামের ব্যক্তিজীবনে ঘটেছিল। এবং সত্যি তারপর থেকে দেখা যাচ্ছে শিবরাম চক্রবর্তী এই সিরিয়াস লেখা, যেগুলোকে আমরা বলছি, মস্কো বনাম পণ্ডিচেরির মতো প্রবন্ধ গ্রন্থ তিনি লিখেছেন, সেখান থেকে তিনি চলে যাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন। বেরিয়ে গিয়ে তিনি বলছেন যে তোমরা যতই আমাকে চেষ্টা করো বড়দের পাতায় তুলতে, আমি ছোটদের পাতেই থাকতে চাই। এবং এই ছোটদের পাতে থাকতে চাইয়ের একটা অদ্ভুত গল্প তিনি লিখেছেন আর কি। সেই গল্প পঞ্চাননের ঘোড়া নামে গল্পটি আমরা দেখতে পাবো। দেখা যাচ্ছে যে সুধীর কুমার, এখন মৌচাকের সম্পাদক, তিনি সুধীর কুমার চক্রবর্তী, তিনি শিবরামকে বললেন যে আপনি গল্প লিখবেন, টাকা পাবেন।
তখন শিবরামের কপর্দক শূন্য অবস্থা, তিনি মেষবাড়িতে থাকেন তখন। তিনি লিখলেন পঞ্চাননের ঘোড়া। গল্পটা এরকম যে একটা ঘোড়া রোজ দৌড়ায়, অনেক কাজকর্ম করে, কিন্তু দানা পানি পায় না। তো দানা পানি পায় না, একদিন ঘুম থেকে উঠে সেই ঘোড়া দেখে 2 বালতি এরকম দানা পানি তার সামনে রাখা রয়েছে। তো ঘোড়া হাসতে আরম্ভ করলো, এমন হাসতে আরম্ভ করলো, হাসতে 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 ঘোড়াটা মরে গেল। এই যে গল্প শিবরাম চক্রবর্তীর, আমরা মনে করি তিনি খুবই হাসির গল্পের লেখক, হ্যাঁ হাসির কথাই বলছেন, কিন্তু যে ঘোড়াটা তার মধ্যে ছিল অদম্য তেজ নিয়ে, শক্তি নিয়ে, প্রাণশক্তি নিয়ে, সেই ঘোড়া মারাই গেল। এবারে উঠে এলো একজন জাগলার, ক্লাউন, সে জাগলিং করতে আরম্ভ করলো। সে বলছে, খেলা দেখাচ্ছে, বলছে যারা জোকার তারা কোনো কিছুই হাসিল করতে পারে না, আর হাসিল করতে পারে না বলেই সেই খেলাটা হাসির হয়ে ওঠে, আর হাসির হলেই তার কাজটা, আসল কাজটা হাসিল হয়। এ কথা শিবরাম নিজেই বলছেন। এবং তিনি আর শিবরাম চক্রবর্তী নন, তখন হয়ে গেছেন শিবরাম চক্রবর্তী। নিজের নাম নিয়ে তিনি প্রচুর মজা করেছেন এবং রসসাহিত্যের ধারাটিকে তিনি এইখান থেকে ধরার চেষ্টা করছেন, পানিং করছেন মূলত। তো সেই সমস্ত লেখা পরবর্তীকালে হাসির গল্প আমাদের সাহিত্যকে এবং সাহিত্যের যারা পাঠক তাদের উদ্বুদ্ধ করছে। আমরা দেখব যে প্রচুর হাসির গল্প তিনি সেখানে নিয়ে আসছেন, এবং সেই সমস্ত গল্পের মধ্যে অদ্ভুতভাবে জীবন দর্শন প্রকাশ পাচ্ছে, কখনো বা সমকালীন কলকাতার জীবন প্রকাশ পাচ্ছে, কখনো বা মানবতার হানি প্রকাশ পাচ্ছে, শিশু মনস্তত্ত্বকে নিয়ে তিনি কথা বলছেন, সেই সমস্ত দিকগুলি। আপনাকে এই কথাটাই আমি বলতে চাইছিলাম যে কেবলমাত্র শিশু সাহিত্যিক হওয়ার জন্য, যে শিশুদের জন্য লিখব বলেই তিনি কিন্তু লিখতে চাইছেন না, তার একটা জীবন দর্শন ছিল। ঠিক ঠিক, জীবন দর্শনটাকে তিনি ওই শিশু সাহিত্যের প্রবাহে প্রবাহিত করে দিয়েছেন। এই যে ঘোড়ার গল্পটা আপনি বললেন, সেই যে ঘোড়াটি মানে প্রচুর খাবার পেয়ে হাসতে হাসতে মরেছে, শিবরামের প্রকৃত জীবনটাই তো তাই, একদমই তাই। অনেক কিছুই তার পাওয়ার ছিল। আপনি বোধহয় সেই গল্পটা আরও ভালো করে জানবেন যে তার কত টাকা পাওয়ার কথা ছিল জমিদারের ভাগ বাটোয়ার একটা অংশ হিসাবে, যেটার জন্য তিনি মামলা করেছিলেন, এবং সেই টাকা দিয়ে তিনি একটা প্রকাশনা সংস্থা খুলবেন ভেবেছিলেন, কিন্তু সেই মামলা লড়ার সময় দেখা গেল সেই টাকা তিনি পেলেন না। এই গল্পের সব থেকে হচ্ছে প্রেমেন্দ্র মিত্রকে এইটা দিয়ে শুরু করেছিলেন। প্রেমেন্দ্র মিত্রকে ছোটোবেলায় তিনি কম বয়সে বোঝানোর চেষ্টা করেছিলেন যে আমি একটি মামলা করছি এবং সেখান থেকে টাকা পাবো, এবং অদ্ভুত সেই মামলায় যারা সাক্ষী মূলত তারা ক্রমশ বয়স হয়েছে, মারা গেছে, এমনকি যার বিরুদ্ধে মামলা তিনিও সাক্ষী। এবং সেই মামলার যে ফল হয়েছিল, অর্থাৎ রাজাবাবু যিনি শরৎচন্দ্র, তাকে সেই মামলায় উঠতে হয়েছিল, এবং এর জন্য শিবরামের মাও একটু দুঃখ পেয়েছিলেন। তিনিও শিবরামের এই মানে কাণ্ড যাকে বলে সেটাতে দুঃখিত হয়েছিলেন, কিন্তু সেটার মধ্যে একটি সত্য ছিল। সেই সত্য হচ্ছে শিবরামের বাবাকে দত্তক নেওয়ার যে প্রক্রিয়া ছিল এবং সেখানে তাদের যে অর্থ সাহায্য করার কথা ছিল সেটা থেকে তারা বঞ্চিত হয়েছিলেন, যার জন্য তিনি অভিমানে বাড়ি থেকে পাঠানো 300 টাকা নিষ্প্রয়োজন লিখে ফেরত পাঠিয়ে দিতেন চাঁচলের রাজবাড়ির ঠিকানায়। কাজেই এই মাসোহারা তিনি গ্রহণ করেননি, তিনি ওই রকম একটি কপর্দক শূন্য জীবন যাপন করেছেন। এমনকি পঞ্চানন ঘোষাল একটি লেখায় লিখছেন যে শিবরাম চক্রবর্তীকে একসময় ইংরেজ সরকার সন্দেহের নজরে দেখা শুরু করে, ওই যে 300 টাকা ফেরত দিতেন আর কি, তার ওই চিঠি খুলে পড়া হতো আর কি। তো সেদিন উনি ফলো করে দেখেন যে এই হোটেল থেকে, এই রেস্তোরাঁ থেকে আর এক রেস্তোরাঁয় গিয়ে চপ কাটলেট খাচ্ছেন, এবং যতক্ষণ হাতে পয়সা আছে ততক্ষণ তিনি এটা খেয়ে যাবেন। কাজে এই যে মজার একটি মানুষ, ব্যক্তি জীবনেও তিনি একটি মেষবাড়িতে থাকতেন, আপনারা জানেন 134 নম্বর মুক্তারাম বাবু স্ট্রিটে, এবং সেই মেষবাড়িতে সারা দেওয়াল ভর্তি সত্যি ঠিকানা লেখা থাকতো। আমার ব্যক্তিগতভাবে দেখার অভিজ্ঞতাও হয়েছিল যে তখন দেয়াল ছাড়িয়ে কিছু কিছু অংশ দেখতে পেয়েছিলাম, সেখানে লেখা ছিল কিছু কিছু ঠিকানা সত্যিকারেরই। এবং সেই মেষবাড়ি নিয়ে অজস্র গল্প, যে তিনি বলছেন যে তক্তারামে শুয়ে শুক্তারাম খেয়ে মুক্ত আরামে জীবন যাপন করাটাই আমার কাজ, এইসব বলেছেন তিনি। তো সেই শিবরাম চক্রবর্তী তার শালুমাসি, ডালুমাসি, প্রিশিলা, ইতু, বিনি, এই সমস্ত চরিত্রের পাশাপাশি হর্ষবর্ধন গোবর্ধন এসে হাজির হচ্ছে, এবং কলকাতার হালচাল নিয়ে তার যে লেখা, অসাধারণ লেখা।
আসলে সময়টা আমাদের দ্রুত বদলে যাচ্ছে বলেই বোধহয় আমরা আরও বেশি করে খোঁজার চেষ্টা করছি যে এই সময় শিবরাম চক্রবর্তীর মতো কিছু রসসাহিত্যিকের প্রয়োজন, যারা লিখবেন, আমাদের যারা কচিকাঁচা রয়েছে তাদের মনের কাছে সেই জগৎকে তুলে ধরবেন এবং সেই জগৎকে অত্যন্ত সুন্দরভাবে পরিবেশন করবেন। তার হর্ষবর্ধন এবং গোবর্ধন তারা দেখা যাচ্ছে যে অসমের ব্যবসায়ী, কাঠ ব্যবসায়ী, তারা কলকাতায় গেছেন, প্রচুর টাকা খরচ করতে পারছেন না, একটা স্টেট বাসে উঠেছেন। তো স্টেট বাসে উঠে 100 টাকা ধরিয়ে দিয়ে, তখন 1 আনা পয়সা ভাড়া, ছোট বাসে যাব না, ছোট গাড়িতে যাব না, বড় গাড়িতে উঠেছে। তো উঠে 100 টাকা ধরিয়ে দিয়েছে। ধরিয়ে দিতে তার তো খুচরো দিতে পারছে না কন্ট্রাক্টর, বলছে তো হবে না। বলছে তাহলে এক কাজ করুন, বাসে যত লোক উঠবে আর যত লোক নামবে সব আপনি হিসেব রাখবেন, 100 টাকা যতক্ষণ না খরচ হচ্ছে এই হিসেব রাখার দায়িত্ব আপনার। কাজেই এই যে টাকা খরচের একটা বিষয়, আর ওই টাকাটা খরচ কেবল কামানো নয়, কমানো দরকার, কমানো দরকার, কামানোর থেকে কমানো দরকার। তো এই শিবরামের যে হাস্যরস, সেটা মজা। আমরা জানি যে হাসির জগৎ নানা রকমভাবে বিবর্তিত হয়েছে, সেখানে আমাদের কাছে উইট আছে, বুদ্ধিদীপ্ত হাসি, স্যাটায়ার আছে, ব্যঙ্গ আছে, সেখানে হিউমার আছে, করুণ রসাত্মক একটু ব্যঙ্গ আছে, ফান আছে। শিবরাম মূলত লক্ষ্য করেছেন এই ফানকে, কিন্তু তার বহু জায়গায় উইট এবং স্যাটায়ারও আছে, হিউমারও আছে। এবং মূলত যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি, তিনি অনেক ক্ষেত্রে হিউমারিস্ট, এবং রাজার অসুখের মতো যে খাবার জুড়লো না যেদিন ল্যাটা চুকেই গেল আর কি। তো তিনিও তার ব্যক্তি জীবনে এরকম মেস জীবনে যখন থেকেছেন আর কি, এক সাংবাদিক ছোট ভাইয়ের মতো আর কি, তিনি খুঁজে খুঁজে শিবরামের কাছে এসেছেন আর কি, তাকে সময় দিয়েছিলেন শিবরাম। তো যখন এসেছেন আর কি, তো তিনি দেখেন দরজা বন্ধ, তালা দেওয়া। বললো আমাকে আসতে বলেছে, বলতে বলতে নেমে যাচ্ছিলেন। এমন সময় একজন ভদ্রলোকের সঙ্গে দেখা। তো তিনি বলছেন কোথায় গিয়েছিলেন? না এরকম শিবরাম বাবুর কাছে গিয়েছিলাম। তো তিনি তো তালা দেওয়া দেখছি। বলছেন না না, উনি ভেতরে আছেন। বা ভেতরে আছেন? কী করে ভেতরে আছেন? বলছে তালা দেওয়া দেখলাম যে। বলছেন না না, উনি ভেতরে আছেন, আপনি যান, গিয়ে ডাকুন, উনি সাড়া দেবেন। তো তিনি অবাক হয়ে এসছেন, ডাকছেন, কিছুক্ষণ বাদে সত্যি সাড়া দিয়েছেন। বলছে আপনি ভিতরে আছেন কীভাবে, তালা দেওয়া বাইরে? বলছে আরে ভাই, আপনি ডান দিকটা চাগিয়ে ঢোকার চেষ্টা করুন, ও তালা কবে হারিয়ে গেছে চাবি, ও তালা ভাঙতে পারেনি, সেই জন্যে দরজার কবজা ভাঙা আছে। তো তিনি ঢুকেছেন ভেতরে, ঢুকে দেখে সেই ওই রকম ঘরের অবস্থা, এবং একটি চৌকি পাতা আছে। তো চৌকিতে তাকে বসতে দিয়েছেন, সেই সাংবাদিক ভাইকে বসতে দিয়েছেন। সাংবাদিক ভাইয়ের খুব অস্বস্তি হচ্ছেন, শিবরামবাবু নিচে বসে আছেন। তো স্বাভাবিক তিনি বারবার বলছেন আপনি ওপরে উঠে আসুন, আপনি ওপরে বসুন। বলছে না ভাই, যাকে যেখানে মানায় ভাই, আপনি ওখানটা বসুন, আমি এখানটা বসে আছি। বলছে কেন এরম বলছেন কেন? না দেখুন ভাই, শিবরামবাবু তখন বলছেন আর কি সেই সাংবাদিককে, যে আমরা তো আসলে জমিদার, তো স্বাভাবিক জমিতে বসে আছে, আমি বুঝতেই পারছি না যাকে যেখানে মানে আপনি চৌকিতে বসেছেন। পরোক্ষে তিনি চৌকিদার শব্দটিকে ঘুরিয়ে বলার চেষ্টা করেছিলেন। এটা মজা, আসলে নিছক মজা। আসলে সৌরেনবাবু, আপনি এটাও একটু বলতে পারেন, এই যে আমি জমিদার, এটার মধ্যেও তার একটা বিরাট আক্ষেপ, কেন, হ্যাঁ, সেটা যদি একটু সূত্রটা আপনি একটু ধরিয়ে দেন। না, এখানে একটা কথা ঠিক, যে এই জমিদারি জমিদার হওয়ারই কথা ছিল, একদমই তাই, যে শিবপ্রসাদকেই কিন্তু দত্তক নেওয়া হয়েছিল। শিবপ্রসাদ সেই সময় শিবরামের বাবা, তিনি সেই সময় হঠাৎ সন্ন্যাস নিয়ে চলে যান এবং অনেক পরে ফিরে আসেন। ততদিনে রাজমাতা শরৎচন্দ্রকে দত্তক নিয়ে নিয়েছেন, এবং সেই অবস্থায় স্বাভাবিকভাবেই শিবপ্রসাদকে তিনি ত্যাগ করেননি, তাদের আত্মীয়র মধ্যেই ছিলেন যেহেতু। তো তাকে রাজপরিবারের যে সমস্ত মাসোহারা, যেভাবে চলা উচিত, অর্থনৈতিক সাহায্য, সেগুলো দেওয়ার কথা ছিল। যদিও তাই থেকে শিবরামদের বক্তব্য ছিল তারা বঞ্চিত হয়েছিলেন। শিবরাম চক্রবর্তীর পিতা শিবপ্রসাদ একটি গ্রন্থ লিখেছিলেন, মাত্র 25,000 আবেদন, মাত্র 25,000 এরকম লিখেছিলেন, যেটি পরবর্তীকালে শিবরাম চক্রবর্তীও একটি রচনা লিখেছিলেন। সেটা হচ্ছে জমিদারের রথ। সেটি একসময় ওখানে ব্যান হয়ে যায়, তার কোনো সংখ্যা খুঁজে পাওয়া যায়নি। জরাসন্ধ একবার মালদায় এসে তার একটি কপি উদ্ধার করে শিবরামকে দিয়েছিলেন, যেটি আমি গবেষণা প্রসঙ্গে দেখেছি যে সমর্পিতা নামে একটি উপন্যাস আছে শিবরাম চক্রবর্তীর। সমর্পিতা রাজবাড়ির কাহিনী, এবং 17 বছর বয়সে শিবপদর যে মৃত্যু,
শরৎচন্দ্রের ছেলে, খুবই বেদনা, তার কাহিনীও কিন্তু ওর মধ্যে প্রচ্ছন্নভাবে রয়েছে এবং সেখানে হয়তো কিছুটা ক্ষোভ ছিল শিবরামের মনে, তিনি সেটাকে ব্যক্ত করেছেন। কিন্তু মজার লেখক শিবরাম, তিনি এই হর্ষবর্ধন গোবর্ধনকে যেমন আমরা দেখছিলাম যে হর্ষবর্ধনের একটু চেহারাটা ভারী মোটা, মানে লরেল হাড়ির মতো অনেকটা ব্যাপারটা আর কি, তো তার সে একটা ঠ্যাং ঝঝুল্যমান অবস্থায় উঠছে, যে ঝঝুল্যমান শব্দ নির্মাণ করছেন। তেমনি ধরমতলা তো অনেক অবাঙালি উচ্চারণের ধরমতল্লা হয়, তা উনি বলছেন ধড়ামতল্লা, সেইখানে নাকি পা পিছলে পড়ে ধড়ামতল্লা হয়েছে। এইরকম প্রচুর শব্দকে তিনি নিয়ে এসছেন এবং সেই শব্দ পানিং করছেন। পানিং হচ্ছে এই একই শব্দকে নানা রকমভাবে প্রয়োগ করা, আকারিকার বদলে দিয়ে, যেতে যেতে খাবো, খেতে খেতে যাবো, এই যে বলছে আর কি, স্বজন নির্জন, এরমভাবে দুটো শব্দকে, যেমন ছেলেদের বা ছেলে মানুষের যে জাগলারি আর কি, শব্দের জাগলারি, সেগুলো তিনি কিন্তু করেছেন। সোরেনবাবু, আপনি একটি উদাহরণ যদি দেন আমাদের যারা শুনছেন তাদের জন্য। হ্যাঁ, এটা খুব সুন্দর, প্রচুর উদাহরণ আছে। তিনি যেসব জায়গা নিয়ে বলছেন, যেমন হাতির সঙ্গে হাতাহাতি, ঘোড়ার সঙ্গে ঘোরাঘুরি, হ্যাঁ, হাতিকে হাতিও না দাদা, এরকম সব গল্পের নাম। তো সেখানে বলছেন সবসময় তার মাথার মধ্যে, হ্যাঁ, একদম সেই বিষয়গুলো, যে অমর খৈয়ামটাকে তিনি ভাঙে হেমে বলছে খই এবং আম, এইটাকে নিয়ে আসার জন্য পরের শব্দগুলোকে সেইভাবে ম্যাচ করে করে নিয়ে আসছে নাকি। মানে ভূমিকম্প শব্দটাকে তিনি বলছে ভুঁড়ি কম্প, মানে এরম শব্দ নির্মাণ করছেন। ধরমতলা যেমন বললাম, খোসার ওপর পা পড়ে যে পিছলে যাচ্ছে আর কি, আরোহণ করছে খোসার ওপরে পা দিয়ে আর কি। ঝজুল্লামান বলেছি, তেমনি দুগ্ধগ্রাম নাম করছেন এরকমভাবে, দুগ্ধগ্রাম কথা শিল্পী আর কাঁথা শিল্পী, মানে শরৎচন্দ্রের ওপর একটি অভিমানের প্রশ্ন তো ছিলই, আমরা আগেই বলেছি। তেমনি সজ্ঞানে কলকাতা লাভ, এই যে সজ্ঞানে আমাদের পরলোক গমনের কথা বলা হয় আর কি, সেটা বলছে সজ্ঞানে কলকাতা লাভ, এবং হাঁচতে হাঁচতে অভ্যর্থনা। আমরা অভ্যর্থনা নানা রকম দেখেছি, সেখানে হাঁচি দিয়ে হাসতে হাসতে নয়, হাঁচতে হাঁচতে অভ্যর্থনা। এবং যেখানে সন্ধ্যা হয় সেখানে সাইকেল ফাঁসে গল্পের মধ্যে ব্যবহার করছেন, অর্থাৎ কোনো একটা জায়গায় সাইকেল ফুটো হয়ে গেছে, হয়তো যাদের সাইকেল চালানোর অভিজ্ঞতা আছে তারা দেখেছে আর কি। শেফালির এক ফালি গল্পের নাম, কিন্তু শেফালির এক ফালি এটি গল্পের নাম, অর্থাৎ তার কন্যাকে নিয়ে গল্প লেখা। শেফালির কন্যা তার কন্যাকে বলছেন শেফালির এক ফালি। এমনকি শিবরাম চক্রবর্তী একটি সাংঘাতিক, মনোরঞ্জন বাবুদের সঙ্গে যখন ওই ষোড়শী নিয়ে গণ্ডগোল হয়েছিল, তখন তিনি লিখেছিলেন দুজনের নাম করে, যে মনোরঞ্জন বাবু এবং আরেকজনের নাম করে চতুষ্পদেশু, অর্থাৎ ওনার দুটো পা, আসলে অন্য কথা বলতে চেয়েছিলেন। এমনকি অবিনাশ ঘোষাল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যখন লেখালেখি করতেন আর কি মূলত, তো অবিনাশ ঘোষাল কে শিবরাম পছন্দ করতেন না। তো শরৎচন্দ্রের একটি প্রিয় কুকুর ছিল আর কি, সেটির নাম ভেলি। তা ভেলির মৃত্যুর পর শরৎচন্দ্রের খুব মনোকষ্ট, দুঃখ। তো সেই সময় শিবরাম পরের দিন একটি কাগজেই লিখেছিলেন আর কি, যে ভেলির বিনাশ নাই, ভেলি অবিনাশ। এই যে আঘাত করার কৌশল আর কি, অর্থাৎ অবিনাশ ঘোষালকেই বলা হলো ঘুরিয়ে যে সেই ভেলি, আর ভেলি মারা গেছে, এটা নিয়ে দুঃখ করার কিছু নেই, ভেলির বিনাশ নাই, ভেলি অবিনাশ, যে থাকা সে থেকেই গেছে। অর্থাৎ এই বলার যে কৌশল আর কি, সেই বলার কৌশলটা কিন্তু শিবরাম চক্রবর্তী তার নিজের লেখার মধ্যে দিয়ে দেখিয়েছেন। এবং অসংখ্য ভাগ্না-ভাগ্নী, এই ভাগ্না-ভাগ্নীরা সেই সময় তার লেখার মধ্যে দিয়ে আসছেন। ব্যক্তি জীবনে এইসব ভাগ্নাভাগ্নির দল তার ছিল, এবং পরবর্তী জীবনে গৌরাঙ্গ প্রসাদ বাবুদের কিছু কিছু দোষারোপ করেছেন। চণ্ডীলাহিড়ির লেখাতেও আমরা পেয়েছি এরকম বেশ কিছু লেখায়, যে শিবরাম চক্রবর্তীকে সেইভাবে দেখতেন না, তিনি যাদের আশ্রয়ে থাকতেন মূলত। তো এইগুলো তার ব্যক্তি জীবনের প্রসঙ্গ, কিন্তু এই যে হাসি এবং হেসে উড়িয়ে দেওয়া, আমরা বারবার মনে করতে পারি যে তিনি অনেক কিছুকেই, অনেক গভীর যন্ত্রণাকে, জীবন যন্ত্রণাকে হালকা করে দেওয়া, সেইটা কিন্তু শিবরাম চক্রবর্তী করছেন। অশ্বমেধের ঘোড়ার মধ্যেও এইরকম কিছু বিষয় আছে, যে এক জায়গায় বলছে যে একটি প্রসঙ্গ আর কি, যে ঘোড়ায় করে যাচ্ছিল, বলছে এত কাদা, সেখানে ঘোড়া কিছুতেই সামনে যেতে পারছে না, বলছে সামনে পা দিলে 2 পা এগুলে 3 পা পিছিয়ে যেতে হয়, এত কাদা। তো ঘোড়ায় করে যাচ্ছে, কি করে যাবে? তার উত্তর আমরাও ভাবছি তখন, যে সত্যি ঘোড়া কি করে যাবে, সামনে 2 পা গেলে 3 পা পিছয়ে যাবে, কি করে? বললো ঘোড়া পিছন দিকে মুখ করে যাওয়া শুরু করলো।
পৌঁছে গেল। অর্থাৎ গল্পের মধ্যে যে মজা, শিশুদের জন্য যে মজা তৈরি করাতে, এবার ঘোড়া পৌঁছাবে কি করে, রহস্য গল্পের মতো। তো সেই রহস্য গল্পের মতো ঘোড়া এবার পিছন দিকে মুখ করে ঠিক 2 পা এগিয়ে 3 পা পিছিয়ে পিছিয়ে পৌঁছে গেল। মানে বিষয়টা কল্পনা করলেই আমাদের হাসি পাচ্ছে একদম ঠিক। এই মজা এবং হাসিটা জগৎটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাবো যে তিনি প্রচুর রহস্য গল্পও লিখেছেন, মজার রহস্য গল্প, এমনকি গরু নিয়ে পর্যন্ত মজা করেছেন। অদ্ভুত অদ্ভুত সব মজা। এবং সম্পাদকদের প্রতি জানি না তার অভিমান ছিল খুবই। তিনি নিজে সম্পাদনা করেছেন আত্মশক্তির মতো পত্রিকা, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পাদনা করেছেন একসময়। সেই সব পত্রিকার সঙ্গে তার যোগ ছিল। যুগান্তর পত্রিকা সম্পাদনার কাজ করেছেন, যেটি পরবর্তীকালে 500 টাকায় তুষারকান্তি ঘোষকে বিক্রি করেছিলেন। তো এই যে সম্পাদকদের সঙ্গে তখন শিবরাম নিয়মিত অফিসে যেতেন না আর কি, এটা কিন্তু পত্রিকা ঠিক সময় বেরিয়ে যেত, তিনি ঘরে বসে কাজ করতেন, কিন্তু 10টা 5টায় তাকে বাঁধা যেত না। এবং এই সত্যটা দেখা যাচ্ছে যে প্রথম যখন তার চাকরি হয়, অর্থাৎ সমকালীন সময়ে তার চাকরি হয়েছিল, সেই চাকরির প্রেমেন্দ্র মিত্রকে তিনি দিয়ে দিয়েছিলেন। সেটি স্বীকার করছেন তার ছেলে মৃন্ময় মিত্র। প্রেমেন্দ্র মিত্রের বাড়িতে গিয়ে চেঁচামেচি করে বলছেন যে এই তোর বাবার চাকরি হয়ে গেল। কি ব্যাপার? দেখা গেল একটা চিরকুটে লেখা আছে একটা জায়গায় দেখা করার কথা, এবং বিধানচন্দ্র রায় সেটি লিখে দিয়েছেন, এবং বাস্তবিক সেই ঘটনাটি ঘটেছিল যে প্রেমেন্দ্র মিত্র সেই চাকরিটি করেছিলেন। এবং ওই যে নিয়মিত অফিসে যেতেন না আত্মশক্তি পত্রিকা, তখন সুভাষচন্দ্র কাছে কানে পৌঁছেছিল। উনি একজন সেই অর্থে খুবই শৃঙ্খলাপরায়ণ মানুষ, ওনার কানে পৌঁছেছে মানে অফিসে সম্পাদক থাকে না সবসময়, এইটা একটা অভিযোগ। তিনি 3 মাস অগ্রিম বেতন দিয়ে, তো তার সেই চাকরিতে একটি বাক্য লেখা ছিল সেখানে কাগজে যে কাল থেকে আসার প্রয়োজন নেই আর কি। যদিও মধ্যস্থতায় আরেকজন ছিলেন, তার কথাও বলা হচ্ছে, কিন্তু শিবরাম এটা খুব মনে লেগেছিল আর কি, যে পত্রিকা ঠিকঠাক বেরোতো। তো এইরকম আমার সম্পাদক শিকার বলেও তার একটি গল্প আছে, এবং সেই গল্পের মধ্যে কিন্তু তিনি আচ্ছা করে ওই সম্পাদকদের বলেছেন আর কি, নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে। এবং একটি কৃষিভিত্তিক পত্রিকা, কৃষি পত্রিকায়, সেখানে পত্রিকার সেল কমে গেছিল, তারপরে সেল কিভাবে বাড়ছে, বলছে সীমের মধ্যে অসীম তুমি, বাজাও আপন সুর, ধামার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। বাহ! অর্থাৎ রবীন্দ্রনাথের গানকে নিয়ে আসছেন, নিয়ে এসে অন্যভাবে বলছেন। এবার মূলো গাছটা নাকি নাড়া দিলে পড়ে, মূলো মানে কৃষি পত্রিকায় এইসব লেখা লিখেছেন আর কি। এবং বলছেন তিনি যে কাগজের সম্পাদক হতে গেলে কোনো কিছু জানতে হয়, তাও এই প্রথম শুনলাম। এতদিন তো দেখে এসেছি যারা বই লিখতে জানে না তারাই বইয়ের সমালোচনা করে, আর যারা ফুটবল খেলতে পারে না তারাই ফুটবল খেলা দেখতে যায়। সাধারণত যারা কবিতা লিখতে পারে না, 8 আনা সংস্করণের নভেলও যাদের আসে না, পিলে চমকানো থিয়েটারে নাটক লিখতে অক্ষম, প্রথম শ্রেণীর মাসিক পত্রেও অপারগ, তারাই অবশেষে হাত চুলকানোর থেকে রক্ষার জন্য খাতিরে আপনার মতো এই কাগজ বের করে বসে। এই দণ্ডেই আমি সম্পাদকগিরিতে ইস্তফা দিচ্ছি। মানে আমাকে কেউ ছাড়াচ্ছে না, একদম আমি ছেড়ে দিচ্ছি। এই যে সম্পাদক এবং সম্পাদকীয় বিষয়টির প্রতি তার একটা অনীহা মনের মধ্যে তৈরি হয়েছিল, অনীহা বা ক্ষোভ বলতে পারো, ক্ষোভ, কোথাও কোথাও বেদনা, হ্যাঁ যন্ত্রণা তো ছিল, প্রচুর যন্ত্রণা পেয়েই তো তবে হাসির গল্পের লেখক। ওইটাই আপনাকে আমি বলতে চাইছি যে হাসির লেখা কিন্তু খুব সহজ নয়, খুব বিশাল একটা ট্র্যাজেডি বা অনেক দুঃখের পাহাড় ভেতরে জমে থাকলেই কিন্তু সেটাকে কেউ ওই ফল্গু ধারায় বইয়ে দেওয়ার জন্য এই হাস্যরসের আবরণ খোঁজে। ঠিক, আমি তো আপনাকে আরেকটি কথা বলতে চাই যে শিবরাম চক্রবর্তী যে ধারায় বা যে রকমভাবে হাস্যরস লিখছেন, তার আগে তো আমরা অনেককে পাচ্ছি। যেমন সুকুমার রায় সম্পর্কে আমাদের রবীন্দ্রনাথ বলছেন যে বিজ্ঞানের একটা শক্তপোক্ত ডানা ছিল বলেই কিন্তু তিনি এরকম হাস্যরসের মানে কবিতাগুলো লিখতে পারছেন। ঠিক, আমরা কিন্তু শিবরাম সম্পর্কেও সেই কথাটা বলতে পারি। যদি তোমার এতক্ষণের আলোচনা থেকে আমরা দেখতে পেলাম যে 4 দিকটা তিনি কভার করছেন, মানে জগৎ দেখছেন, জীবন দেখছেন, ভাবছেন, ডুব দিচ্ছেন, ভাষা নিয়ে ভাবছেন। তাহলে পরবর্তীকালে কি তার আমরা কোনো উত্তরাধিকার পেলাম না? তিনি কি এক এবং অদ্বিতীয় হয়ে থেকে গেলেন, নাকি তার কোনো মানে এফেক্ট বা প্রভাব বলতে আমরা যেটা বুঝি নিশ্চয়ই সেইটা থেকে গেল কিনা কারোর মধ্যে কি কোনোভাবে?
পরবর্তীকালে বলতে আমরা দেখব যে লরেল হার্ডির মতো, যেমন হর্ষবর্ধন গোবর্ধন, এই বিষয়টা নানান দেবনাথের কিছু কমিক্সের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি। নন্টে ফন্টে থেকে শুরু করে হাঁদা বোঁদা থেকে শুরু করে এরকম প্রচুর দুটো চরিত্রকে নিয়ে এসে এবং একটা রোগা লম্বা মোটা বেটে এরকম বৈপরীত্য তৈরি করে এবং তারা মজা করছে, এবং সেই মজা করার বিষয়গুলো কিন্তু সামাজিক ক্ষেত্রে আসছে। এবং এইটি সৈয়দ মুজতবা সিরাজের মধ্যেও কোথাও কোথাও আমরা দেখতে পাবো যে তিনি হাসিকে নিয়ে আসছেন, এই রকম কিছু কিছু বিষয়কে অবলম্বন করছেন। এবং পানিং যে বিষয়টি আধুনিক সাহিত্যেও আমরা দেখব কোথাও কোথাও যারা ছোট গল্প লিখছেন মূলত তারাও পানিং করছেন এবং পানিংকে একটা স্তরে নিয়ে যাচ্ছেন। এই যে ছন্দ মিলিয়ে যেমন কবিতা শুনলে আমাদের কানে একটা অনুরণন তৈরি হয়, তেমনি কথা বলার মধ্যে যে জাগলারি করা, কথাকে নানা রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা, সেই বিষয়টাও কিন্তু আমাদের কাছে একটা আকর্ষণ তৈরি করে। তিনি অনেক ভূতের গল্পও লিখেছেন এবং ভূতের গল্প, এই ভূত কিন্তু বাস্তবিক ভূত বলে কখনো মনে হয়নি। এই ভূতের পিছনে প্রচ্ছন্ন অনেক কিছুই লুকিয়ে রয়েছে মনে হয়েছে। উদ্বাস্তবিক বলে একটি নাটকও লিখেছিলেন। এই উদ্বাস্তবিক নাটকের মধ্যে তিনি মজার চিত্র তৈরি করেছেন এবং পূর্ব বাংলা থেকে আগত উদ্বাস্তুদের সামনে রেখে একটি ডায়ালগ আমরা এখানে তুলে ধরতে পারি যে, তবে রে হালাম আমদোর ভূত, হানা বাড়িতে ভয় দেখাইবার লাগছো, বেটা কন্দ কাটা মাথাত খোয়াইছ, দাঁড়া হালা তোর ভুড়ি আমি ফাঁসামু। বলে হালা আমরা মুসলাগো ডরাইলাম না, চইলা আইলাম ডোন্ট কেয়ার কইরা দেশ ছাইরা, আরে এহেন কিনা ডরামু তোমাদি গো আবাগার বেটা ভূতের মাসি পেতনি, দেখ তোগো কি হাল করি দেখ একবার। এই গল্পে বলছে পূর্ব বাংলা থেকে মুসলমানদের না ভয় পেয়ে আমরা চলে এসেছি। এই যে কথাটাকে বলছেন যে উদ্বাস্তু সমস্যা তখন জীবন্ত অবস্থায় সমস্যা, এবং তাদের দুঃখটা মানে কি রকম ভাষা দিয়ে ভূত এই শব্দটিকে তিনি দেখাচ্ছেন, ওর মধ্যে দিয়ে দেখিয়েছেন। এবং আর একটা গল্পে দেখা যাচ্ছে যে লেখক একজন যে সন্ধেবেলায় যেতে যেতে একটা চলন্ত গাড়িতে উঠে পড়েছে, সেই গাড়িতে উঠে থাকে কোনো ড্রাইভার নেই। কী অদ্ভুত গাড়ি যাচ্ছে, সেই কোনো রকমে চেঁচামেচি করে গাড়িটাকে একটা আলো আলো জায়গায় দেখে যখন নেমেছেন, লাফ দিয়ে পড়েছেন আর কি দরজা খুলে, তখন একজন চশমাওয়ালা মানুষ এসে বলছে, দাদা আমাকে একটু সাহায্য করবেন, সেই কত দূর থেকে এই গাড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে আসছি, আপনি যদি সাহায্য। ওই গাড়িতে উঠে পড়েছিলেন উনি, অর্থাৎ ওটা একজন ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিল, ড্রাইভার কী করে থাকবে, তো ঠেলছে পেছন থেকে গাড়িটাকে। যে এই মজাটা কিন্তু গল্পের প্রথমে মনে হচ্ছে রহস্য, ভূত, তারপরে দেখা যাচ্ছে একজন মানুষ কষ্ট করে সেই গাড়িটিকে ঠেলে নিয়ে যাচ্ছে। সেই সময়টাকে যদি আমরা একটু ভালো বুঝতে চেষ্টা করি, তাহলে মনে হয় গল্পের এই যে ভেতরের হাস্যরসটা বোধহয় মানে কি বলে পরিস্ফুট হয়ে উঠবে। এই সময়টা আসলে এখন কি আমাদের কাছে মল জীবন, মানুষের মোবাইল জীবন, সেল ছাড়া আমাদের মনে হয় জীবন প্রকৃতি থেকে অনেকটাই দূরে বলতে চাইছো। একদম এই সমস্ত বাচ্চাদের যে শিশুদের জগৎ, সেই জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং তাদের কাছে স্থিরতা নেই। তারা মোবাইল গেম খেলতে অভ্যস্ত, তারা কেন খেলবে না? তার কাছে তো সেই জগৎ আমরা নির্মাণ করছি না, বড়রাও সেইভাবে দিচ্ছে না। বড়রাও নানা কাজের মধ্যে, পড়াশোনার চাপের মধ্যে তাদের এগিয়ে দেওয়া হচ্ছে। তাদের একটি নির্মল জগৎ উপহার দেওয়া উচিত। তাকে দৌড়ে সামিল করে দেওয়া, একদমই তাই, দৌড়ে সামিল করে করছে, শুধু ট্র্যাকের সামনে দাঁড় করিয়ে দেওয়া। এতক্ষণ আপনারা শুনলেন প্রান্তিক। আজকের বিষয় ভাবনা ছিল রস সাহিত্য ধারায় শিবরাম। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সৌরেন বন্দ্যোপাধ্যায়, আর সঙ্গে আমি ডক্টর সুস্মিতা সোম। আজকের প্রান্তিক এই পর্যন্তই। আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। শ্রোতাদেরও নমস্কার। নমস্কার।